দেখতে লিফটটা চালু মনে হইলো এটা কাজ করবে না, কারণ লিফট অলরেডি অফ করে দিচ্ছেন। বাকিটা হচ্ছে সোলারে চলে, সোলার প্যানেল দিয়ে হচ্ছে বাকিটা বন্ধ হয়ে যাবে। এই টাইমটা আমার রেগুলারই হয়। আমাদের লিফট বন্ধ হয়ে যায় হচ্ছে 2:30-এ, 2:31-এ আমি ঘর থেকে বেরিয়েছি, এখন 32 বাজে। মানে এই লিফটটা মাঝে মধ্যেই আমি পাই না। দুপুরের যেই ব্রেক টাইমটা, এই ব্রেক টাইমটার মধ্যে পড়ে যায়। এই ঘটনাই আমার সাথে কেন ঘটে? মক্কার মানুষ সহজ পায় না, একটা কথা বলে না অনেকে, বা কমলাপুরের লোকই ট্রেন মিস করে, ঠিক ওরকম আমিও লিফটটা মিস করে ফেলি একদম লাস্ট মোমেন্টে এসে। এখন আমরা আমাদের এই বাইকটা নিয়ে আজকে বের হব, কারণ ওই বাইকগুলো আমি ধরতেছি না। আর ইন্টারেস্টিং ফ্যাক্ট কোনটা? ইন্টারেস্টিং কোনো ফ্যাক্ট নাই লাইফে। আজকে ছোট্ট কিছু ঘটনা শেয়ার করব। অ্যান্ড লাইফটা অনেক আস্তে আস্তে ছোট হয়ে যাইতেছে। এই ব্যাপারগুলো কেন হয়ে যাইতেছে, এই জিনিসগুলোই আপনাদের সাথে শেয়ার করব। বাইকটার কিলোমিটার হয়েছে 2910, অ্যান্ড এত দিনে এত অল্প কিলো চলছে, এটার পিছনে এই কোল্ড স্টার্ট না দিয়ে বেরোয় গেলাম। আচ্ছা, ক্লাচ করে একটু কোল্ড স্টার্ট দিয়ে নিই, মানে ক্লাচ করা অবস্থায় একটু ধরে কোল্ড স্টার্টটা দিয়ে তারপরে বের হই। আর ভিডিওগুলো এখন ছোটই হবে, কারণ দূরে যাওয়ার উপায় নাই। এই যে অল্প একটু তেল আছে, এটা দিয়ে চলতে হবে যতদিন চলতে পারি আর কি। অল্প তেলই এখন আমার ভরসা। চলেন বাকি কথা রাস্তায় বের হয়ে বলি। ভাই আল্লাহ হাফেজ। লাইফটা হয়ে গেছে হচ্ছে টুকটাক একটু শ্যুট, এডিট, হালকা পাতলা বাইকের শোরুমগুলোতে একটু ভিজিট, অ্যান্ড জিম, বাসায় খাওয়া দাওয়া, ঘুম, অ্যান্ড রিপিট, এগুলাই। এর বাইরে কোনো কিছু লাইফে নাই। আসলে ফুয়েল নিয়ে যা শুরু হয়েছে, এটা একটা খুব বাজে অবস্থার দিকে যেতেছে। অ্যান্ড ফুয়েল বলেন, এই যে আলু, এই আলুটাও যদি না পাওয়া যায়, তারপর আমাদের জীবনে একটা বেশ বড় ইম্প্যাক্ট পড়বে। কারণ লাইফে প্রত্যেকটা জিনিসের সাথে আমরা এমনভাবে জড়িত, এমনভাবে জড়ায় গেছি যে এই জিনিসগুলো থেকে বের হওয়া আমাদের এখন অনেক 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 টাফ। ঠিক ওরকম হচ্ছে ফুয়েলটা খুবই ইম্পর্ট্যান্ট একটা জিনিস। ফুয়েলের কারণে দেখবেন সামনে ইলেকট্রিসিটির উপরেও একটা চাপ পড়বে, অ্যান্ড এই ধরনের অনেক কিছুতেই অনেক চাপ পড়বে ভাই, অনেক চাপ পড়বে। মানুষজন দেখেন এই যে কত লোকজন এখন হেঁটে বের হইতেছে, কারণ ইলেকট্রিক রিক্সার উপরেও একটা চাপ আসতেছে। অ্যান্ড ইলেকট্রিক রিক্সা থেকে একটা জিনিস আমার মাথায় আসলো, অনেক অনেক রোডে ইলেকট্রিক রিক্সা ঢোকা নিষেধ, কিন্তু তারপরেও ঢুকতেছে। এখন আজকে এক রিক্সাওয়ালার সাথে আমার কথা হইলো, সে একটা কাগজ দেখাইতেছে, কাগজ দেখায় আমারে বলতেছে, মামা এই কাগজ দিয়ে আমি এখন সারা ঢাকা শহর আজকে বেড়াইতে পারবো। আমি বললাম কেন, কী হয়েছে এই কাগজ? এই যে এটা ছুটায় নিয়ে আসছি। আমি বলি কি চুরি হয়েছিল? বলে না, চুরি হয় না, এটা ডাম্পিংয়ে দিয়ে দিচ্ছিল। অ্যান্ড ডাম্পিংয়ে দিলে তাকে জিজ্ঞেস করলাম কত টাকা লাগলো, পরে বলতেছে 1700 টাকা লাগলো। আমি বললাম ডাম্পিং চার্জ কত? বলে 1200। তাহলে বাকিটা, বলতেছে বাকিটা ঘুষ। তো এই হলো অবস্থা। আরেক রিক্সাওয়ালা বলতেছে ঘুষ কখনো পুলিশ খায় না মামা, ঘুষ আমরা এই পুলিশটা জোর করে দিই। তো ব্যাপারটা এমনই হয়ে গেছে। আবার এমনও আছে ডাম্পিংয়ে দেওয়ার টাইমে যদি আপনি 1700 টাকা দিয়ে দিতে পারেন, তাহলে নাকি তখনই ছেড়ে দেয়, ডাম্পিংয়েই দেয় না। তো এরকম কিছু কাহিনী, কিছু ঘটনা শুনলাম আর কি। এই রাস্তাটা কই গেছে চিনিও তা না, এদিকে কয়ে আসলাম। আচ্ছা যাই হোক, এদিক দিয়ে বের হবো, জিমের দিকে যাব। ভাবলাম ভেতরের রাস্তাটা চিনি কি না একটু দেখি। অ্যান্ড এটা হচ্ছে মানবতার দেয়াল। আমি খুঁজতেছিলাম এরকম একটা দেয়াল, যে দেয়ালে আমার অনেকগুলো জামা কাপড় আছে, যে জামা কাপড়গুলো আমার দেয়া লাগবে। অ্যান্ড এই মানবতা, এখানে ময়লা ফেললে 1000 টাকা জরিমানা। এই মানবতার দেয়ালেই আমি আমার সেই শার্ট জামা কাপড়গুলো দিয়ে যাব। এটা খুব ইম্পর্ট্যান্ট একটা জিনিস। যার লাগবে সে এখান থেকে নিতে পারে, এবং যার অতিরিক্ত আছে, মানে ফেলে দেওয়ার চেয়ে এখানে দেওয়া ভালো না। এই হলো অবস্থা। মনে হয় একটু বেশি চলে যেতেছে কিনা এই রাস্তাটা দিয়ে। আচ্ছা, বেশি যাই আর কম যাই, যাবো তো ওই 60 ফিটেই, যত যাই হোক। আজকের ভিডিও আমরা বেশি বড় করব না। প্রথমত হচ্ছে এই রিক্সার ব্যাপারটা দেখে আমার খুব বাজে লাগলো, যে 500 টাকা ঘুষ দিতে হইতেছে, অ্যান্ড ঘুষ দিয়ে তারপরে সে 1200 টাকা ফাইন দিতে পারতেছে, অ্যান্ড দেন রিক্সা ছুটাইতে পারতেছে, অ্যান্ড দেন বলতেছে যে আজকে সারা দিন আমি ঢাকা শহরের যে কোনো জায়গায় যেতে পারবো। তো আসলে রিক্সা বন্ধ হওয়া উচিত আমরা বলি, আবার আসলে জিনিসটা বলতেও না মাঝে মধ্যে খারাপ লাগে, যে আসলে কি বলবো বলেন। মানে সবাই খেটে খাওয়া মানুষ, তাই না? খেটে খাওয়া মানুষের একটা কাজের বন্ধ হয়ে যাওয়াটাই তো সমস্যা। সবচেয়ে শুরুতে বন্ধ করতে হয় সব, যে কোনো জিনিস, তাই না? শুরুতে যদি বন্ধ করে দেওয়া হইতো তাহলে হলো সবচেয়ে ভালো হইতো। তো শুরুতে বন্ধ করা হয় নাই, এখন জোর করে বন্ধ করতে গেলে তো একটু ঝামেলা হবে, এটাই স্বাভাবিক। ব্যাপারটাই স্বাভাবিক না? কই দিয়ে কই যেতেছি। তো এই গেল রিক্সার ব্যাপার। অ্যান্ড তেলের ব্যাপারে কি বলবো, আমার যে ফুয়েলের অবস্থা, আর এখন যে ফুয়েলের লাইনের অবস্থা দেখতেছি, লাইন বড় থেকে জাস্ট বড়ই হইতেছে। অ্যান্ড এত বড় হইতেছে যে এখন মনে হয় যে 3-4-5 ঘন্টার আগে মনে হয় যে লাইন শেষ করে বের হওয়া যাবে না, এরকম বড় হইতেছে বলেই আমার মনে হইতেছে। পার্কিংয়ে রাখবো না সামনে রাখবো?
সামনেই রেখে দিই, সামনের জায়গা না থাকলে পার্কিংয়ে রাখবো। তো এই অবস্থায় আসলে কিছু করার নাই, এখন এই লাইফটা এইভাবে আস্তে আস্তে সংকুচিত হতে থাকবে। ঈদে আমি ভাবলাম যে আসলে ফুয়েলের সমস্যা হয়তো এটা সাময়িক, এটা শেষ হয়ে যাবে, অ্যান্ড ওই হিসাবে ঈদে রংপুর ট্যুরটা করলাম এবং ঠিক করছি যে আরও অনেক 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 ট্যুর করব। কিন্তু বর্তমান যে অবস্থা দেখতেছি, বর্তমানে এই অবস্থায় এসে আসলে কোনোভাবেই ট্যুর করার মতো কোনো অবস্থা নাই। আপনি না হয় ঢাকা থেকে যেভাবেই হোক ফুয়েল টুয়েল লোড করলেন, অ্যান্ড লোড করে চলে গেলেন হচ্ছে কোনো এক জায়গায়, ওইখানে গিয়ে যে ফুয়েল পাবেন এর কোনো গ্যারান্টি কি কেউ দিতে পারবে? অ্যান্ড ফুয়েল নিয়ে শুরু হয়েছে দুর্নীতি। কি দুর্নীতি শুরু হয়েছে এটাও একটু আপনাদেরকে বলি। ফুয়েল নিয়ে যে দুর্নীতিটা শুরু হয়েছে, আমাদের এই 60 ফিটে ফুয়েল পাওয়া যায় 250 টাকা লিটার, অ্যান্ড যদি আপনি পাম্পে যান, পাম্পেও 200-300 টাকা ঘুষ দিলে আপনি ফুল ট্যাঙ্ক করতে পারতেছেন। এই ব্যাপারটা অলরেডি শুরু হয়ে গেছে। তো যেখানে সব জায়গায় দুর্নীতি এভাবে ঢুকে যেতেছে, সেই জায়গায় তেলের দুর্নীতি থেকেই তো সব দুর্নীতির শুরুটা হয়েছে। আমার মনে হয় তেলের দুর্নীতি শেষ না হওয়া পর্যন্ত এই দুর্নীতি একের পর এক বাড়তেই থাকবে, কারণ আমরা এই সমস্ত কাজের জন্য সেরা। ব্যাগটা এখানে থাক। প্রথমত হচ্ছে পাম্পে এখন দুর্নীতি, লাইন নিয়ে দুর্নীতি শুরু হয়েছে। আপনি দেখবেন যে একটা লোক 5 ঘন্টা লাইনে দাঁড়ায় আছে, আপনি 200-300 টাকা এক্সট্রা দিয়ে চলে যেতেছেন আগে। মানে এটা তো দুর্নীতি, তাই না? বেশি টাকা দিয়ে তেলের দাম বাড়ে নাই ঠিকই, কিন্তু আনঅফিসিয়ালি তেলের দাম ঠিকই বেড়ে গেছে। 60 ফিটে আপনি তেল কিনবেন প্রতি লিটারে 100 টাকা 150 টাকা বেশি দিয়ে, এবং আরও বেশি হতে পারে। আজকে আমাদের এক ভাই দেখলাম 2 লিটার পেট্রোল কিনছে 500 টাকা দিয়ে পয়লা বৈশাখে। তো কি বলবেন বলেন? যাই হোক, আমরা চলে আসছি জিমে। আমরা এখন জিম টিম করি, অ্যান্ড তারপরে এসে দেখি নতুন কোনো টপিক মাথায় আসলে আবার আপনাদের সাথে শেয়ার করতেছি। তার আগে চলেন জিমে দেখি কে কি করতেছে। টম 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 উঠে গেছি লিফটে। আজকে হেলমেট খুলবো না, হেলমেট পরেই জিমে ঢুকবো। টম 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 খোলা আছে। কানে হেডফোন দিয়ে এই তো বাকি ভাই ব্রাদাররা মোটামুটি সবাই এখানে আছে। এই শুভ ভাই আসে নাই? কি বলে? এখন 4:18 যখন বাজে তখন জিম থেকে বেরোলাম। আজকে লেগস ডে ছিল, অ্যান্ড দুর্ভাগ্য দেখেন এই লিফটটা বন্ধ। মানে আজকে আমার ভাগ্যের সাথে যে কি নির্মম পরিহাস খেলা হইতেছে বুঝতেছি না। চলেন আমি দেখি। অ্যাসিডিটির প্রবলেম একটু চরম পর্যায়ে চলে গেছে, কারণ লাস্ট কয়েকদিন আজে বাজে জায়গায় খাওয়া দাওয়া করছি বাইরে, আর ওই জন্য এখন শোয়া থেকে শুরু করে ওঠা পর্যন্ত সবসময় পেটের মধ্যে ব্যথা ট্যাথা এই সেই। এক্সারসাইজ করাটা টাফ হয়ে যেতেছে, আর যে গরম পড়ছে জিমে এসি এখনও ঠিকঠাক চালায় না। মানে আমি যে টাইমে আসি এই টাইমে মেম্বার কম থাকে, এই জন্য এসি চালায় না, পুরো একটা ফাপড় হয়ে যেতেছে। যাক চলেন, আমাদের যেহেতু আজকের মতো জিম শেষ, 1-2 দিন হয়তো আমি একটু জিমটা গ্যাপ দিব, কারণ টানা বেশ কয়েকদিন করা হয়ে গেছে। মাসল অ্যান্ড বডির রেস্টের যে দরকার, ওই রেস্টের পরিমাণ খুব কম হয়ে যেতেছে। কাজ, এডিট অ্যান্ড সব মিলা আসলে যেভাবে বসে এডিট করি ওটা তো ওয়ান কাইন্ড অফ প্ল্যাঙ্ক করে বেরো, তো সব মিলায় হচ্ছে বডি একটু রেস্ট দরকার। আর এরকম ভারী বাইক নড়ানো, মা ঘাটটা পুরো ব্যথা হয়ে গেছে। চলেন তাহলে আস্তে ধীরে আমরা একটু যাওয়ার ধান্দা করি। যেটা বলতেছিলাম বাসা থেকে বের হয়ে আসতে যে আসলে আজকের ভিডিওতে কোনো টপিক বা কোনো কিছু নাই, মূলত হচ্ছে তেলের কারণে রাস্তায় গাড়ি ঘোড়া সব কিছু পরিমাণ কমে গেছে। আমি উত্তরা বাসায়ও পর্যন্ত যাইতেছি না তেলের কারণে, কারণ প্রত্যেক দিন মানে একবার উত্তরা যাওয়া আসায় যে পরিমাণ তেল খরচ হবে, ওইটা দিয়ে আমি হয়তো 1 সপ্তাহ হচ্ছে 60 ফিট বা এই মিরপুরে আমার কাজগুলো সারতে পারবো। তার মধ্যে গতকাল হচ্ছে আমার একটু মুভমেন্ট বেশি ছিল, সাওয়ারিয়ার ওইদিকে একটু ঘুরতে গেছিলাম, একটু কাজটা সারতে গেছিলাম। সব মিলা গতকাল তেল অনেক ফুরাইছে, অ্যান্ড যতটুকু তেল আছে এতটুকু দিয়েই আমার বাকি জীবন পার করতে হবে এরকম এখন আমার মনে হইতেছে। কারণ এই 4-5 ঘন্টা লাইনে দাঁড়ায় তেল নেওয়া ভাই, মানে এটা আমার জন্য ইম্পসিবল একটা ব্যাপার। আমি এটা পারবো না আর কি এই গরমের মধ্যে। এর চেয়ে আমি বাইক ছাড়া অটোরিকশায় চলবো, উপায় নাই। একটা অন্যায় আরেকটা অন্যায়কে কীভাবে প্রশ্রয় দেয় দেখছেন। তেলের এই ব্যাপারটা, অটো রিক্সা এটা একটা অবৈধ যানবাহন, এখন এইটাই আমাদের একমাত্র ভরসা হয়ে গেছে। বৈধ জিনিসপত্র বৈধতা পাচ্ছে না, অবৈধ জিনিসপত্র এখন বৈধভাবে রাস্তার মধ্যে চলতেছে। এই হচ্ছে এখন বর্তমান আমাদের পরিস্থিতি। যাক, তাহলে আমরা আজকের ভিডিও থেকে বিদায় নিই, বাসায় যাব, খাবো দাবো, রেস্ট করব। যদি আজকের এই ভিডিওতেও যদি কোনো কিছু ভালো লাগে তাহলে একটা ছোট করে লাইক দিয়ে দিন, তাহলে আমি পরবর্তীতে ভিডিও বানাবো আর কি। তা না হলে এইভাবে এখন ভিডিও বানানোর মতো কোনো টপিক নাই, তো কি বানাবো আমি নিজেই বুঝতেছি না যে কি বানাবো। আর যদি চ্যানেলে নতুন হন প্লিজ সাবস্ক্রাইব করে আমাদের ফ্যামিলি মেম্বার হয়ে যান। দেখেন রাস্তার অবস্থা কত ফাঁকা। আর যতক্ষণ পরবর্তী ভিডিও নিয়ে আবার আমি না আসতেছি ততক্ষণ ইনশাআল্লাহ আমরা থাকবো ভালো, আমরা থাকবো সুস্থ, এবং পয়লা বৈশাখ এখনও শেষ হয় নাই মনে হয়।
যাই হোক, এবং ইনশাআল্লাহ আমরা করতে থাকবো চিল। আরে ভাই ভাই, বামে ঢুকবো এমনই জায়গায় দরজাটা খুলছে, সিমেন্ট ঢালাই এই রাস্তায়। চিল ব্রো। Check the mic and make sure it sound right, boys.